রিহ্যাবিলিটেশন এই বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন আপনি? নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষ করে আমরা ওই সব পেশেন্টদের নিয়ে কাজ করি যারা নিউরোলজিক্যালি অ্যাফেক্টেড, কোনো একটা নার্ভ ঘটিত, ব্রেন ঘটিত, স্পাইন ঘটিত ব্যাপারে তারা অ্যাফেক্টেড। স্ট্রোকের ফলে আমাদের ব্রেন কিভাবে এফেক্টেড হয় বা আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে এফেক্টেড হয়, যে কারণে প্যারালিসিস হয়ে যায়, খেতে পারে না, চলতে পারে না, এটা কেন হয়? যেভাবে অন্যান্য অর্গানে একটা ব্লাড সাপ্লাই থাকে, ব্রেনেরও তো ব্লাড সাপ্লাই আছে। এক্স্যাক্টলি। ব্লাড সাপ্লাইটা যখন কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে, মানে হয় সে যতটা পরিমাণ রক্ত পাওয়ার কথা পাচ্ছে না, কিংবা কোনো একটা কারণে তার ভীষণ ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কোথাও একটা রক্তক্ষরণ হলো, ফেটে গেল, কিছু এক্সেস ব্লাড হয়ে গেল, যেভাবে স্ট্রাকচারটা থাকার কথা সেটা ফুলে ফেপে গেল, এরকম দুটো ঘটনার মধ্যে হলে সেটাকে বলা হয় স্ট্রোক, মানে আচ্ছা। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। ইয়াং ছেলে মেয়েদের মধ্যে এই 35-40 বছরের লোকজনের মধ্যে স্ট্রোক খুব দেখা যাচ্ছে। আমার কেন প্রবলেম হচ্ছে, তার জন্য কি ট্রিটমেন্ট করছি এবং কত তাড়াতাড়ি করছি, এই পিরিয়ডটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, এই যে ব্রেনের অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতা। এই নিউরোপ্লাস্টিসিটিটা প্রথম 3 থেকে 6 মাস ভালো রকমভাবে অ্যাক্টিভ থাকে। তারা কি আবার নিজেদের একেবারে পুরোপুরি সুস্থ করে কাজে ফিরতে পারবেন? কাজে ফেরত যাওয়া পসিবল। আমার পরিবারে যদি এরকম কারো হয়, তো আমি এই এক্সারসাইজ, কোন ধরনের এক্সারসাইজ, কোন ধরনের থেরাপি, কার কাছে পৌঁছবো, এটা আমি জানবো কি করে? বা অ্যাকচুয়ালি এই ধরনের চিকিৎসাটা কারা করেন? স্ট্রোকে আক্রান্ত রোগী যখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে পৌঁছন, তখন বাড়ির নিকট পরিজন যারা আছেন তাদের চোখে মুখে একটা বিজয়ীর হাসি লক্ষ্য করা যায়। কিন্তু কিছুদিন পরেই তারা অনুভব করেন যে যুদ্ধ তো সবে মাত্র শুরু। কারণ যে মানুষটি আগে নিজেই হেঁটে চলে বেড়াতেন, খেতে পারতেন, বাথরুমে যেতে পারতেন, তিনি কিন্তু এখন আর সেই কাজগুলো একা একা করতে পারছেন না। আজ আমরা কথা বলবো পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন নিয়ে, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন নারায়ণা আর.এন. টেগর হসপিটাল মুকুন্দপুরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মধুশ্রী সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন। নমস্কার ম্যাম। নমস্কার। প্রথমেই আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, এই যে নিউরো রিহ্যাবিলিটেশন বা পিএমআর, এই জিনিসটা কি একটু যদি বুঝিয়ে বলেন? মানে আমরা এখনো পর্যন্ত এটা না ঠিক মানে আমাদের কাছে পরিষ্কার নয় বিষয়টা। মানে ফিজিক্যাল মেডিসিন এই বিষয়টা কি, আর রিহ্যাবিলিটেশন এবং নিউরো রিহ্যাবিলিটেশন এই বিষয়টা কি একটু যদি বুঝিয়ে বলেন আপনি? এটা শুধু আপনার কাছে ক্লিয়ার নয় তা না, এটা কিন্তু অধিকাংশ মানুষের কাছেই ক্লিয়ার না। ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এটা একটা মেডিকেল সাব ব্রাঞ্চ, যেমন সার্জারি হয়, গাইনোকোলজি হয়, পিডিয়াট্রিক্স হয়, ওরকম পিএমআর। আমরা কি নিয়ে ডিল করি? মেনলি পেন, প্যারালিসিস নিয়ে ডিল করি। আচ্ছা। মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল এইসব ইস্যুসগুলো নিয়ে আমরা ডিল করি। এর মধ্যে নিউরো রিহ্যাবিলিটেশন এটা পিএমআর এর একটা সাব ডিভিশন। আচ্ছা। যেরকম অন্যান্য ফিল্ডের একটা সুপার স্পেশালাইজেশন হয়, সাব ডিভিশন হয়, ওরকম নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষ করে আমরা ওই সব পেশেন্টদের নিয়ে কাজ করি যারা নিউরোলজিক্যালি অ্যাফেক্টেড, কোনো একটা নার্ভ ঘটিত, ব্রেন ঘটিত, স্পাইন ঘটিত ব্যাপারে তারা অ্যাফেক্টেড। সেটা তার ব্যথা হতে পারে, প্যারালিসিস হতে পারে, লাইফস্টাইল অ্যাফেক্টেড হতে পারে। আমরা যারা সেটা নিয়ে কাজ করি, দ্যাট ইজ নিউরো রিহ্যাবিলিটেশন। আচ্ছা, মানে আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন, তার মানে স্ট্রোক যখন হয় তখন তো তাদের মস্তিষ্ক বা ব্রেন বা নার্ভ তো ড্যামেজ হয়। তো এই যে স্ট্রোক, এই স্ট্রোক বিষয়টাও যদি একটু আপনি বুঝিয়ে বলেন আমাদের সাধারণ দর্শকদের, যে স্ট্রোকের ফলে আমাদের ব্রেন কিভাবে এফেক্টেড হয় বা আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে এফেক্টেড হয়, যে কারণে প্যারালিসিস হয়ে যায়, খেতে পারে না, চলতে পারে না, এটা কেন হয়? আমাদের বডিটাকে কে সঞ্চালন করছে? ব্রেন। হ্যাঁ, যেভাবে অন্যান্য অর্গানে একটা ব্লাড সাপ্লাই থাকে, ব্রেনেরও তো ব্লাড সাপ্লাই আছে। এক্স্যাক্টলি। ব্লাড সাপ্লাইটা যখন কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে, মানে হয় সে যতটা পরিমাণ রক্ত পাওয়ার কথা পাচ্ছে না, কিংবা কোনো একটা কারণে তার ভীষণ ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কোথাও একটা রক্তক্ষরণ হলো, ফেটে গেল, কিছু এক্সেস ব্লাড হয়ে গেল, যেভাবে স্ট্রাকচারটা থাকার কথা সেটা ফুলে ফেপে গেল, এরকম দুটো ঘটনার মধ্যে হলে সেটাকে বলা হয় স্ট্রোক, মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সো ইটস আ সিভিএ। এবং যেহেতু ব্রেন আমাদের বডি সবকিছু কন্ট্রোল করছে, ফলে শুধু স্ট্রোক যখন হয় শুধু ব্রেনটা গেছে তা না, ব্রেন তো গেছেই, ব্রেন যাদের যাদের কন্ট্রোল করছে তারাও যাচ্ছে। তার বোধ বুদ্ধির ক্ষমতা,
গেলার ক্ষমতা, কথাবার্তা বলার ক্ষমতা, হাত পা নাড়ার ক্ষমতা, যেটা আপনি বলছেন প্যারালিসিস, সেইটা, তাদের পেচ্ছাপ পায়খানার কন্ট্রোল, সেই ক্ষমতা, তাদের হাত পায়ের যে মুভমেন্ট আছে কিন্তু মুভমেন্টটা ঠিক মতো নেই, কোঅর্ডিনেশন, ব্যালেন্সের প্রবলেম, এগুলো সব স্ট্রোকের একটা সিকুয়েলই হতে পারে। স্ট্রোকের জন্য এই সব কিছু হতে পারে। সো গ্রসলি স্ট্রোককে আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলি, এবং তার আউটকামগুলোকেও গ্রসলি দেখলে এই 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 ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আর এই স্ট্রোক কত রকম হতে পারে? আবার স্ট্রোক তো নানা কারণে হতে পারে, কিন্তু ব্রডলি আমি যদি ডিভাইড করি, তারা একটা ইনফার্কশন হয়, মানে তাতে ব্রেন যতটা রক্ত পাওয়ার কথা সেটা পাচ্ছে না, আচ্ছা, বা কোনোভাবে রক্তর রাস্তাটাকে আটকে দেওয়া হচ্ছে। ধরুন কারোর একটা হার্টের অসুবিধা আছে, হার্টে একটা তার অ্যাম্বুলাস বা হাওয়া জাতীয় কিছু জিনিস হার্ট থেকে বেরিয়ে গেছে, বা হার্ট পাম্প করতে পারছে না, সে গিয়ে ওই ব্লাড ভেসেলের জায়গাটাকে আটকে দিল, তাহলে ব্রেন গিয়ে যতটা রক্ত পাওয়ার কথা সে পাচ্ছে না। আরেকটা কি হতে পারে, যে কোনো কারণে ব্রেনে একটা ড্যামেজ হয়েছে, যার ফলে লেটস সে বিপিটা সাংঘাতিক বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়তো আপনার আগে থেকে কোথাও একটা ড্যামেজ ছিল, সেটা ফেটে গেল জায়গাটা, বা ব্লাডটা ওভারফ্লো হয়ে গেল, বা এমন ভাবে চাপ পড়লো যে আপনার ব্রেনের কিছু ইম্পর্টেন্ট এরিয়াগুলোর ওপর এক্সেস ব্লাড গিয়ে প্রেশার পড়লো, যেটাকে বার না করা অবধি সেই প্রেশারটা রয়েই যাচ্ছে। তো গ্রসলি ব্রেনের স্ট্রোককে আমরা এভাবে ভাগ করি, একটা হচ্ছে ইনফাকশন, একটা হেমোরেজ। হেমোরেজ মানে এক্সেস ব্লিডিং, ইনফাকশন মানে লেস অফ ব্লাড। সো এবার তার হাজারটা কারণ হতে পারে, বাট গ্রসলি দিস ইজ ইট। ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে, আপনি বলছেন যে তার হাজার একটা কারণ হতে পারে, তো এইটা কি আমাদের ভারতীয়দের মধ্যেই বেশি হয় নাকি দেশের অন্যত্র মানে একই হারে হয়? না, সারা বিশ্ব জুড়েই হয়, এটা শুধু ভারতীয়দের মধ্যে হয় তা না। কিছু কিছু দেশে কিছু কিছু জিনিসের বা কোনো কোনো টাইপ অফ স্ট্রোকের হয়তো প্রবণতা বেশি দেখা যায়, পার্সেন্টেজ ওয়াইজ রিসার্চে ভেরিয়েবল হয়, কিন্তু হয় সব জায়গায়। এবং শুধু বয়স্কদের মধ্যে নয়, যেটা একটা ভুল ধারণা যে স্ট্রোক হয়েছে বয়স্ক, স্ট্রোক কিন্তু ইয়াং এজেও হয়। স্ট্রোক বাচ্চাদেরও হতে পারে, ইয়াং এজ গ্রুপ 35-40 সেটাও হতে পারে, এবং এল্ডারলিতেও হয়। ইনফ্যাক্ট আজকাল একটা ইয়াং অনসেট স্ট্রোক, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইয়াং ছেলে মেয়েদের মধ্যে এই 35-40 বছরের লোকজনের মধ্যে স্ট্রোক খুব দেখা যাচ্ছে। সো নানা এজ গ্রুপেই হয়, তাই এরম না যে শুধু ভারতবর্ষের মধ্যে হবে বা অন্য দেশে হবে না, সব জায়গাতেই হয়। না, আসলে আমি জিজ্ঞাসা করলাম এই কারণে, কারণ আমরা দেখেছি যে ভারতীয়দের মধ্যে হাইপার টেনশন অনেক বেশি, ডায়াবেটিস অনেক বেশি, তো সেক্ষেত্রেই আমার মনে একটা প্রশ্ন এলো, কি তাহলে স্ট্রোকটাও কি তাহলে বেশি অন্যান্য দেশের তুলনায়? হয়তো নয়, তবে আপনি যে পয়েন্টটা দিয়েছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ভারতীয়দের মধ্যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা হেলদি লাইফস্টাইলের আইডিয়াটা কিন্তু কম ওয়েস্টার্ন কান্ট্রিজের তুলনায়। আসছে, অ্যাওয়ারনেস আসছে না যে তা না। অনেক সময় স্ট্রোক ইজ অফেন দ্য ওয়েক আপ কল। স্ট্রোকটা হওয়ার পর সে বুঝতে পারে, আরে আমার এতগুলো কাজ নিজের দিকে নজর দেওয়া উচিত ছিল, ব্লাড প্রেশারের মেডিসিনগুলো টাইম মতো খাওয়া উচিত ছিল, সুগারটাকে কন্ট্রোল করা উচিত ছিল। অনেক সময় স্ট্রোক ইজ দ্য ফার্স্ট সিমটম or first presentation, symptom বলবো না। সো লাইফস্টাইল ম্যানেজমেন্টের ওপর যতটা ফোকাস থাকা উচিত বা ছোটবেলা থেকে যতটা অ্যাওয়ারনেস হওয়া উচিত, সেটা আমাদের দেশে নেই। না, এটা তো ঠিকই, আমাদের মধ্যে মানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা এক্সারসাইজ এগুলো তো একদম নেই বললেই চলে। নেই, এবং একটা এজের পর এগুলোকে মানুষ প্রায় খরচের খাতাতেই ফেলে দেয়। ছোটবেলায় খেলাধুলা করতাম, এখন আর কিচ্ছু করি না। ঠিক ঠিক। আচ্ছা, এবার ম্যাম জানতে চাইবো যে স্ট্রোকের পর একটা মানুষের মধ্যে কি কি চেঞ্জেস দেখা যায়, মানে তিনি কোন কোন কাজগুলো করতে অসমর্থ হন মূলত? প্রথম যদি আমি একদম ওপর থেকে ভাবি, থিঙ্কিং। আমাদের প্রত্যেক দিনে কোনো কাজ করতে গেলে অনেকগুলো লেভেলে একটা চিন্তা ভাবনাকে তো করতে হয়। আপনি আমাকে একটা কথা বললেন, সেটা আমি বুঝবো, সেটা নিজের মতো ইন্টারপ্রেট করব এবং তার একটা উত্তর দেব। ওকে, আপনি একটা জোক ক্র্যাক করলেন, সেই জোকটা আমি বুঝলাম কিনা, বা আপনি একটা অ্যাবস্ট্রাক্ট কথা বললেন, সেটার মানে আমি বুঝলাম কিনা, বা আমি হঠাৎ করে আপনার সামনে, আপনাকে চিনি না জানি না, আমি কেঁদে ফেললাম। হ্যাঁ, এই যে আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস, হায়ার মেন্টাল ফাংশনস, আপনার এক্সপ্রেশনস, এগুলো কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। সো ওপর থেকে দেখলে দিস ইজ ওয়ান। সেকেন্ড, ভিশন ইম্পেয়ার্ড হতে পারে। স্পিচ, কথাবার্তা বলতে পারার ক্ষমতা বা
ঠিক করে কথা বলার ক্ষমতা, অনেক সময় বলতে পারে কিন্তু হয়তো দেখবেন মুখটা বেঁকে আছে, কথাগুলো খুব জড়িয়ে বেরোচ্ছে। গেলার ক্ষমতা, হয়তো সে সলিড খেতে পারছে, লিকুইড খেতে গিয়ে অসম্ভব কাশতে শুরু করছে। নেক্সট আসছে তার প্যারালিসিস। কোনো জেনারেলি স্ট্রোকে একটা দিক অ্যাফেক্টেড হয়, রেয়ারলি কিছু কিছু স্ট্রোকে আপনার হয়তো দুটো পা একসাথে প্যারালাইজড, ইটস আনকমন বাট সেটাও হয়। জেনারেলি বডির একটা দিক অ্যাফেক্টেড হয় এবং তার মানে তার হাতের কাজ যেগুলো করতে পারার কথা, তার চলাফেরা করতে পারার কথা, সেগুলো অ্যাফেক্টেড হয়। কিছুটা হলেও তার পেচ্ছাপ পায়খানার ওপর একটা অ্যাফেক্টেড হয়, এবং সব পারলেও হয়তো সে হাঁটছে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারছে না, তাকে মানুষকে সাপোর্ট নিতে হচ্ছে, বা হাঁটতে গেলে উল্টে পড়ে যাচ্ছে। এগুলোর নানা কারণ আছে। তো ওভারঅল আপনার অনেক কিছু অ্যাফেক্টেড হচ্ছে। সো ইয়োর হোল পার্সোনালিটি চেঞ্জেস, রাইট ফ্রম দ্য ওয়ে ইউ থিঙ্ক টু দ্য ওয়ে ইউ টক। আপনি যে জীবনটাকে এতদিন দেখে আসছিলেন, হঠাৎ করে আপনি সেই জীবনটাকেই হ্যান্ডেল করতে পারছেন না। সব কিছু যে সব স্ট্রোক পেশেন্টে হবে তা না, তবে এই এতগুলো জিনিস কিন্তু হতে পারে। ঠিক, আপনি যেটা বললেন যে সব পেশেন্টের যে একই রকম লক্ষণ প্রকাশ পাবে তা কিন্তু না। না। যেমন একজন স্ট্রোক হওয়ার পর যখন একটা পেশেন্ট হাসপাতালে ভর্তি হন এবং যখন ফিরে আসেন, অনেক রোগীকে আমরা দেখেছি যে ঠিক আছে, আগে যেমন ছিলেন খুব একটা তার চেঞ্জেস তফাৎ হয়নি, এবং হয়নি। কিছুদিন পর তিনি একেবারে সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে তাকে দেখা যায়। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো ঘটনা হচ্ছে যে যাদের ক্ষেত্রে হয় না, মানে যারা রিকভার করতে পারে না, তারা কি আদৌ কোনোদিন রিকভার করতে পারবেন? এটার খুব একটা ওয়ান সাইজ ফিটস অল থিওরি আনসার হয় না। খানিকটা দেখতে হবে যে তার প্রবলেম যেগুলো আছে সেগুলো কতটা অ্যাফেক্টেড, আচ্ছা। ওকে, কতটা হচ্ছে, কেন হচ্ছে। যেমন আমি বললাম না যে তার হয়তো হাতে মুভমেন্ট আছে কিন্তু তার হাতে স্পাস্টিসিটি আছে, মানে হাতগুলো মাসেলস গুলো খুব টাইট, যার আচ্ছা। ফলে সে আঙ্গুলটা খুলতে পারছে না, বন্ধ করতে পারছে। তার মানে কি সে খুলতে পারবে না? পারবে। আমি যদি তার টাইটনেসটাকে কমাতে পারি, আঙ্গুলটাকে স্ট্রেনথেন করতে পারি, তাহলে সে পারবে। আচ্ছা। ওকে, তো কিভাবে ট্রিট করছি, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাদের ব্রেনটা খুব কমপ্লেক্স অর্গান। ব্রেন কিন্তু স্ট্রোকের পরে চেষ্টা করবে আমিও রিকভার করি। আচ্ছা। আমার যে যে ব্রেনের পার্টগুলো আনআফেক্টেড, তারা চেষ্টা করবে কিছুটা আমরা কম্পেনসেট করে দিই। ওকে, এই পিরিয়ডটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, যে ব্রেনের আচ্ছা, অ্যাডাপ্ট করে আচ্ছা, নেওয়ার আচ্ছা, ক্ষমতা। আচ্ছা। এই নিউরোপ্লাস্টিসিটিটা প্রথম 3 থেকে 6 মাস ভালো রকমভাবে অ্যাক্টিভ থাকে। আচ্ছা। এই টাইমটাতে মানুষ যত ধরুন এক্সারসাইজ করলো, থেরাপি করলো, এই টাইমটাকে সে যতটা ইউটিলাইজ করবে তার কিন্তু আউটকামটা ভালো হবে। সো এই কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে আমার কেন প্রবলেম হচ্ছে, তার জন্য কি ট্রিটমেন্ট করছি এবং কত তাড়াতাড়ি করছি। সো দিস ফ্যাক্টরস ডু ডিটারমাইন যে আদৌ ঠিক হবে কি হবে না। এবং এগুলো সব কিছুই ধরুন করলো, তার সত্ত্বেও একটা স্টেজে গিয়ে সে পারছে না, অনেক কিছুই করতে পারছে না, তাহলেও তার লাইফস্টাইলটাকে কি করে ঠিক করা যায়? তাকে কি একটা হুইল চেয়ার দিলে লাভ হবে? তার কি বাথরুমটাকে একটু অ্যাডাপ্ট করে দিলে লাভ হবে? এগুলো দিয়েও কিন্তু তার লাইফস্টাইলকে মডিফাই করা যায়। বুঝতে পেরেছি। আপনি যে এক্সারসাইজ এবং থেরাপির কথা বললেন, তো আমার পরিবারে যদি এরকম কারো হয়, তো আমি এই এক্সারসাইজ, কোন ধরনের এক্সারসাইজ, কোন ধরনের থেরাপি, কার কাছে পৌঁছবো, এটা আমি জানবো কি করে? বা অ্যাকচুয়ালি এই ধরনের চিকিৎসাটা কারা করেন? দেখুন, ইনিশিয়াল যখন স্ট্রোক হয়, একটা স্ট্রোক হলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি হসপিটালে হাসপাতালে? যাচ্ছেন, এমার্জেন্সিতে, খুব সম্ভবত একদম, একদম। এমার্জেন্সিতে। ইনিশিয়াল ম্যানেজমেন্টটা তো এমার্জেন্সিতে হয়, ক্রিটিক্যাল কেয়ারে হবে, ইদার আন্ডার আ নিউরোলজিস্ট আর নিউরোসার্জন অর ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। এবং প্রথম দিকের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে প্রাণটাকে বাঁচিয়ে দেওয়া। এবং কিছু কিছু স্ট্রোকে দের ইজ সাম থ্রম্বোলাইটিক থেরাপি, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, তার একটা উইন্ডো পিরিয়ড থাকে যে এই টাইমের মধ্যেই করতে হবে, এগুলোকে করা। এই যে অ্যাকিউট ফেজটাকে, এই ফেজেও কিন্তু ফিজিওথেরাপি স্টার্ট করে দিতে হয়। মানে পেশেন্ট যে মুহূর্তে হেমোডাইনামিক্যালি স্টেবল, তার ফিজিওথেরাপি শুড স্টার্ট। আচ্ছা। যে কোনো ভালো ইকুইপড হসপিটালে কিন্তু এটা প্রোটোকল হয় জেনারেলি, না হলেও হওয়া উচিত। ওকে, এই স্টেজটা থেকে যখন সে বেরিয়ে আসছে, যে ক্রিটিক্যাল কেয়ার থেকে বেরিয়ে এলো, জেনারেল এতে এলো, ওয়ার্ডে এলো, বা হয়তো সে বাড়ি যাওয়ার পথে রেডি হচ্ছে, দিস ইজ দ্য টাইম ওয়েন
নিউরো রিহ্যাব মেডিসিন ডক্টর, পিএমআর ডক্টর শুড বি ইনভলভড। এবং প্রবলেম হচ্ছে এক, নাম্বার কম, দুই, অ্যাওয়ারনেস কম। সো অনেক সময় এই সেকেন্ড পয়েন্টটাতে গিয়ে আটকে যায়। তাতেও বাড়ির লোক হয়তো নিজেদের মতো করে চেষ্টা করে ফিজিওথেরাপি স্টার্ট করিয়ে দেয়, বাড়িতে কন্টিনিউ করায়, কিন্তু কোথাও একটা যে ডিরেকশনে যাওয়া উচিত অনেক সময় সেটা হয় না। ফলে যেটা হয়, আমরা বেশিরভাগ সময় পেশেন্টদের পাই তাদের অনেক কিছু প্রবলেম ততদিনে হয়ে গেছে, হয়তো তার একটা ডিফর্মিটি হয়ে গেছে, তার অলরেডি প্রবলেমটা অনেকটা বেড়ে গেছে, সেই স্টেজে পাচ্ছি যেগুলো হয়তো ওয়াজ অ্যাভয়েডেবল। মানে ওই যে 6 মাসের যে উইন্ডো পিরিয়ডের কথা আপনি বলছেন সেটাও হয়তো ক্রস করে গেছে। সেটাও হয়তো ক্রস করে গেছে। তখনও যে কিছু ইমপ্রুভমেন্ট পসিবল না তা না, তবে তার জন্য অনেকটা বডিকে খাটতে হবে, অনেকটা ট্রেনিং দিতে হবে, ওষুধ, এক্সারসাইজ, ইনজেকশন লাইক বোটুলিন টক্সিন এক্সেট্রা, এগুলোকে ইউজ করতে হবে। তাই শুরুতেই যদি আমরা স্টার্ট করি, জার্নিটা কিন্তু অনেক ইজিয়ার হয়। আচ্ছা, এইবার যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন অর নিউরো রিহ্যাবিলিটেশন, এই বিষয়টা কি, এবং এই স্ট্রোক পেশেন্টদের মানে কতটা মানে উপকারে আসে এই থেরাপিটা বা এই চিকিৎসা পদ্ধতিটা? উপকারে তো ডেফিনেটলি আসবে, কারণ কি তাদের ভেবে তো এই Exactly, চিকিৎসার ফিল্ডগুলো exactly, তৈরি হ্যাঁ, হয়েছে। আমি যদি নাটশেলে বোঝাই, একটা আইডিয়াল নিউরো রিহ্যাব টিম কিরম হয়, ইট ইজ ইউজুয়ালি লেড বাই আ নিউরো রিহ্যাব মেডিসিন ডক্টর অর আ নিউরোলজিস্ট হু ইজ স্পেশালি ট্রেন্ড ইন রিহ্যাবিলিটেশন। এর সাথে কে থাকবে? ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ফলোয়িং থেরাপিস্ট, প্রেফারেবলি সাইকোলজিস্ট। আচ্ছা, কারণ স্ট্রোকে কিন্তু একটা ভীষণ রকমের লো মুড, ডিপ্রেশন এগুলো দেখা যায়, যেগুলো ইনডাইরেক্টলি অ্যাফেক্ট করে তার অ্যাক্টিভিটি, এক্সারসাইজ লেভেলকে। আচ্ছা, আরও যদি আমি ভালোভাবে ভাবি, একটু বড় সেট আপে, সেখানে সোশ্যাল ওয়ার্কারের একটা রোল থাকে, কাউন্সেলরের রোল থাকে, কিন্তু এইটুকু লাগবেই, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ফলোয়িং থেরাপিস্ট, অ্যান্ড টু লিড দ্যাট আ মেডিকেল প্রফেশনাল হু ইজ স্পেশালি ট্রেন্ড ইন নিউরো রিহ্যাবিলিটেশন। কি অ্যাপ্রোচটা হয়? ফার্স্ট ইজ মেডিসিন ওয়াইজ সে সব দিক থেকে ঠিক আছে কিনা, ইজ দ্যার এনিথিং দ্যাট মেডিসিন ক্যান ফিক্স। সেকেন্ড, এক্সারসাইজ স্টেজে শুরু করে দিতে হবে। কি ধরনের এক্সারসাইজ? ফিজিওথেরাপিস্টরা কি করে, তারা ওভারঅল বডি জেনারেল এন্ডিওরেন্স, মাসেল পাওয়ার বাড়ানো, হাঁটা চলার দিকে ফোকাস করে। অকুপেশনাল থেরাপিস্টরা কি করে, তারা ফাইন জিনিসগুলো নিয়ে কাজ করে, হাতের ফাংশন, তার হাতের মুভমেন্টগুলো ঠিক করে হচ্ছে কিনা, তার অ্যাক্টিভিটিগুলো কাজ করতে স্পিডটা ঠিক করে আসছে কিনা, বাড়ির কাজকর্ম করতে পারছে কিনা। আর স্পিচ ফলোয়িং থেরাপিস্ট গেলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, এই সবগুলোকে নিয়ে কাজ করে। অনেক সময় ফিজিওথেরাপির ওপর ফোকাস করে মানুষ, কিন্তু বাকি এরিয়াগুলোর ওপর হয় অ্যাক্সেস পায় না বা অ্যাওয়ারনেস নেই, হয় না। কিন্তু এই ফাইন জিনিসগুলো মিলে কিন্তু একটা মানুষ, তাই রিকভারিতে এই পুরো জিনিসটার প্রয়োজন আছে। আচ্ছা, মানে মানে এটা তো একটা টিম ওয়ার্ক। ইয়েস, ভেরি মাচ। ধরুন আমার বাড়িতে একটা স্ট্রোকের পেশেন্ট আছে এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন। আমি কত তাড়াতাড়ি এই প্রসেস বা থেরাপিটা স্টার্ট করব এবং কোথায় করাবো? মানে আমি জানতে চাইছি যে সবাই যে একেবারে কলকাতা শহরে থাকবেন তা তো না, হয়তো তিনি মফস্বলে থাকেন বা কোনো একজন গ্রামে থাকেন, হ্যাঁ। তাহলে তিনি এই প্রসেসটা কি করে স্টার্ট করবেন? দেখুন, শুধু কলকাতা শহরে থাকলেই যে স্টার্ট করতে পারবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পিএমআর ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে আছে, আচ্ছা, এবং মেডিকেল কলেজ সব কলকাতা সেন্ট্রিক নয়, তারা কিন্তু সারা বেঙ্গল জুড়েই আছে। হ্যাঁ, সুতরাং অ্যাক্সেস আপনার কাছে আছে, যেখানে চাবিটা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে টু স্টার্ট দ্য জার্নি। এরপর অবভিয়াসলি আপস অ্যান্ড ডাউনস আছে, মডিফিকেশন আছে, আপনি চাইলে আরো বড় সেট আপে যেতে পারেন, কিন্তু ইনিশিয়াল কন্ট্যাক্টার অ্যাক্সেস কিন্তু সরকারের তরফ থেকেও আছে। আচ্ছা, এবার আপনি যদি ভাবছেন যে না, আমি প্রাইভেট সেক্টরে বা কোনো একটা হসপিটাল যেটা ওয়েল নোন ফর রিহ্যাবিলিটেশন সেখানে যেতে চাইবো, ইউজুয়ালি পোস্ট কোভিড বেশিরভাগ হসপিটালেই কিন্তু এখন অনলাইন কনসালটেশনেরও একটা সুযোগ থাকে। আচ্ছা, যদি আপনি দূরেও থাকেন, অনলাইন কনসালটেশনেও আপনি একটা গাইডেন্স কিন্তু পাবেন। আপনার বাড়ির কাছে যদি কোনো সেন্টার থাকে, আপনি সেখানেও প্রসেস স্টার্ট করে দিন, আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি আরো হায়ার সেন্টারে গিয়ে গাইডেন্স দেবেন। সুতরাং এরম না যে আপনাকে অনন্তকাল ধরে একটা ভীষণ টপ সেট আপে থাকতে হবে। ইউ ক্যান গো অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স,
বাট স্টার্ট দ্য প্রসেস। সেই স্টার্টিংয়ের জন্য অনলাইন কনসালটেশন আছে, আপনার স্টেট মেডিকেল কলেজেস আছে, আপনার বাড়ির কাছাকাছি যে হসপিটালে যা অ্যাক্সেস আছে, ইউ ক্যান অলওয়েজ অ্যাভেল দ্যাট। সামথিং উইল অলওয়েজ বি বেটার দ্যান ডুইং নাথিং। আচ্ছা আচ্ছা, আপনি আলোচনার মধ্যে আরো একটি কথা বললেন যে এখন অল্প বয়সীদের মধ্যে স্ট্রোক দেখা যায়। তো এই যে অল্প বয়সী যাদের মধ্যে স্ট্রোক দেখা যাচ্ছে, তো তারা নিশ্চয়ই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। তারা কি আবার নিজেদের একেবারে পুরোপুরি সুস্থ করে কাজে ফিরতে পারবেন? আমি কিন্তু অনেক পেশেন্টকে পাঠিয়েছি কাজে। আচ্ছা। আচ্ছা, এবার তার মধ্যেও একটা ব্যাপার আছে। আম, দেখুন, সবার কাজের ধরন সব রকম হয় না। হুম, ধরুন আপনি ডেস্ক জব করেন, যেখানে আপনার প্রাইমারি কাজ হচ্ছে ইন্টেলেকচুয়াল হুম, এবং টাইপিং। হুম, সেক্ষেত্রে আপনি কি করতে পারলে কাজে ফেরত যেতে পারবেন? আপনার ডিসিশন মেকিং ক্ষমতাটা যদি ফেরত আসে এবং আপনি টাইপিং করতে পারেন। সেই টাইপিং আগে দু হাতে করতেন, হুম, এক হাতেও কিন্তু ট্রেনিং করে দেওয়া পসিবল। সো ক্যান বি মডিফাইড অ্যান্ড ইউ ক্যান গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক। এবার ধরুন আপনার কাজ হলো, আমি এই এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি যে সুন্দরবনে একজন পেশেন্ট যার কাজ ছিল বাঘ ধরার। বাঘ ওকে, ধরার। বাঘ ধরার। আচ্ছা। তার স্ট্রোক হয় এবং সে আসে, চিকিৎসা হয়, সব কিছু, এবং তাকে হাঁটা চলার ক্ষমতা ফেরত আসে, চিন্তা ভাবনার ক্ষমতা ফেরত আসে, কিন্তু ওই স্পিডে গিয়ে লাফিয়ে তো সে বাঘ ধরার কাজটা করতে পারবে না। না। সেখানেও আমরা কিন্তু তাকে কাজে ফেরত পাঠিয়েছি। অফিসে গিয়ে সে একটা কোনো পোস্ট তার ক্রিয়েট করা হয়েছে যেখানে সে যেতে পারছে অফিসে, মাইনেটা পাচ্ছে, কাজও পাচ্ছে। সুতরাং এক্স্যাক্টলি সবসময় সব কাজে আগের ফর্মেও ফেরত যদি যেতে নাও পারেন, কাজে ফেরত যাওয়া পসিবল। So that is called vocational rehabilitation, which is again a part of rehabilitation. আচ্ছা। এবং আমি এটা সবসময় বলি, রিহ্যাবিলিটেশনের মেইন গোল হচ্ছে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন। মানুষ সব কিছু চায় এই জন্যই যাতে সে কাজে ফেরত যেতে পারে। এবং কাজ বলতে নট অলওয়েজ প্রফেশন। একজন হোম মেকারের ক্ষেত্রেও কিন্তু তার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে বাড়ির মানুষের জন্য কিছুটা রান্না করতে পারা। ঠিক। ওকে, সো ইট ইজ পসিবল। হয়তো আগের মতো করে নয়, তবে অ্যাডপ্ট করে নিতে পারবেন। হয়তো স্পিডটা কিছু চেঞ্জ হবে, যেভাবে আগে করতেন সেটা কিছু বদলালো, কিছু নতুন ইকুইপমেন্টস হলো। আগে আপনি হেঁটে যেতেন, হয়তো এখন আপনি একটা ওয়াকিং স্টিক নিয়ে যান। আগে আপনি গাড়ি চালিয়ে নিজে যেতেন, এখন নিজে গাড়িটা চালাচ্ছেন না, হয়তো আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন বা অন্য কেউ গাড়ি চালাচ্ছেন, কিন্তু কাজে ফেরত যাওয়া পসিবল। এবং সেই গোলটা নিয়েই কিন্তু এগোনো উচিত। দিস ইজ আ হিউজ মোটিভেশন দ্যাট আই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক। এই ধরনের রোগীরা অনেক সময় হাঁটতে চলতে অসমর্থ হন। পেশেন্টের লোকজন বা রোগীর লোকজনরা হাসপাতালে নিয়ে আসতে আবার নিয়ে যেতে তাদের বেশ একটা সমস্যার মুখে পড়েন তারা। তো এদের কি ভর্তি রেখে কি এই প্রসেস বা থেরাপিটা করা কি সম্ভব? ভেরি মাচ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার কারণ আমাদের দেশে যেটা সমস্যা হয়, আপনি যেরকম বললেন, হয়তো একটা ভালো রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে চায়, বাড়ি থেকে 6 ঘন্টা ডিস্টেন্স। এই যে 6 ঘন্টা নিয়ে যাবে নিয়ে আসবে, তার জন্য তাকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। অ্যাম্বুলেন্সে একটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে। যাবে নিয়ে আসবে, টাইম বেশি লাগতে পারে, হয়তো ডক্টর কিছু টেস্ট দিলেন, বললেন আরেকদিন থাকতে হবে। সো অল দিস রিকোয়ার্স ম্যান পাওয়ার, লজিস্টিক্স, মানি, এক্সেট্রা। এবং ওই রোগীর সঙ্গে যিনি যাবেন হয়তো সেই বাড়ির তিনি একজন আর্নিং মেম্বার, Exactly. তাহলে তার রোজগারটাও সেদিনকার মতন গেল। ঠিক ঠিক। সো উইথ দিস থট প্রসেস, এখন আইপিডি বেসড রিহ্যাবিলিটেশন কনসেপ্টটা আগেও ছিল, কিন্তু আরো বেশি রেলেভেন্ট হয়ে পড়েছে। আচ্ছা। যে ভর্তি রেখে তাকে রিহ্যাবিলিটেশন করা, তার 3-4 রকমের ফর্ম হয়। কিছু কিছু আইসোলেটেড রিহ্যাব সেট আপ হয়, যেখানে ভর্তি রেখে রিহ্যাবিলিটেশন করা ওইটাই তাদের কাজ। আচ্ছা। আর কিছু কিছু ক্ষেত্রে হসপিটালের একটা সেকশন হয় যেটা আইপিডি বেসড রিহ্যাবিলিটেশন। সেটা গভর্নমেন্ট সেক্টরও হতে পারে, প্রাইভেট সেক্টরও হতে পারে। অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স অলসো কভার্স দ্যাট। আচ্ছা। ফলে বাড়ির লোকেদের পক্ষে সেই খরচাটা খরচাটা বহন অনেকটা করা ক্যান বি টেকেন কেয়ার অফ। হ্যাঁ। সো দিস ইজ কল্ড আইপিডি বেসড রিহ্যাবিলিটেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই একটা ফুল রিহ্যাব সেট আপ যতটা তাদের যন্ত্রপাতি মানুষজন দিয়ে আপনার পেশেন্টের পেছনে খাটতে পারবে, বাড়িতে সেই সিনারিওটা আপনার পক্ষে রেপ্লিকেট করা ইজ নিয়ার ইম্পসিবল। একদমই তাই। হ্যাঁ, তাই একটা ইনিশিয়াল ফেজ যদি কেউ থেকে বা আইপিডি বেসড রিহ্যাবিলিটেশন করতে পারে, তার আউটকামটা কিন্তু বেটার হওয়ার চান্সেস অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা,
এবার ম্যাম জানতে চাইবো যে অনেকে আছেন যে এই রিহ্যাব চলাকালীন মানে হয়তো মাসখানেক বা 1.5 মাস চলাকালীন তার মনে হলো যে এটা করে আর লাভ হচ্ছে না, আমি বাড়ি নিয়ে চলে যাই। তো সেক্ষেত্রে সেই পেশেন্টগুলোর কি ধরনের সমস্যা হতে পারে এবং এটা কতটা ডেঞ্জারাস হতে পারে? ডেঞ্জারাস নয়, কারণ দিস ইজ অলসো পার্ট অফ রিহ্যাবিলিটেশন। অনেক সময় পেশেন্টরা ডিমোটিভেটেড হয়ে যায়, হ্যাঁ, এবং হসপিটাল সেট আপটাও তাদের কাছে একটু অচেনা পরিবেশটার মধ্যে সারাক্ষণ থাকতে নাও ভালো লাগতে পারে। তখন আমরাই কিন্তু অনেক সময় বলি আপনি কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যান। আচ্ছা। বাড়ি নিয়ে যান, বাড়ির পরিবেশে কিছুদিন থাকুক, দরকার হলে আবার ফেরত আসুক, ফলো আপে থাকুক। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে হয়তো সে ছিল হসপিটালে, সবই করেছে, তার সত্ত্বেও তার ইমপ্রুভমেন্ট সেরকম আসেনি, সব চেষ্টা করেও তাকে একটা লেভেলের পর ইমপ্রুভ করা যাচ্ছে না। সেক্ষেত্রে বাড়ির লোকজনকে গাইড করে দিতে হবে। কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা। এবং কাউন্সেলিং ইনভলভস বোথ দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্যামিলি। বাড়ির লোকও ঠিক হোয়াট রোল দে আর সাইনিং আপ ফর, যে এর পরের স্টেজটা কি হতে চলেছে, আমাকে কিভাবে যত্ন নিতে হবে, আমার কাজটা কি, সেটাও তার পক্ষে বোঝা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি মোটিভেশন ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্ট থিং ইন আ গুড রিহ্যাবিলিটেশন আউটকাম। সুতরাং বাড়ির লোকের কাউন্সেলিং এবং প্রত্যেকটা ডিসিশন মেকিংয়ে বাড়ির লোককে ইনভলভ করা, এটা খুব ইম্পর্টেন্ট। সে বাড়িতে চলে যাক, বাড়িতে গিয়েও সে কন্টিনিউ করতে পারে যদি বাড়ির লোক মোটিভেটেড হয়। আচ্ছা ম্যাম, এখানে আপনি যেটা বলছেন বাড়ির লোক, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়ির লোকরা না বিরক্ত হয়ে পড়েন, মানে তাদের আর ভালো লাগে না, মানে একটা দিনের পর দিন একটা অসুস্থ লোককে নিয়ে হসপিটালে যাওয়া, তাকে বাথরুমে নিয়ে যাওয়া, তাকে ঘুম পড়ানো, তাকে খাওয়ানো, তাকে দাওয়ানো, স্নান করানো। তো মানে তারা মেন্টালি না একদম কি বলে না ভেঙে পড়ে। ভেঙে পড়েন। তো এরা নিজেদের কি করে মোটিভেটেড করবেন? এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এটা ভীষণ আন্ডাররেটেড একটা কনসেপ্ট, কেয়ার গিভার এক্সস্টন। হ্যাঁ, এবং সে এমন একটা পজিশনে আছে যেখানে সে কাউকে ঠিক করে বলতেও পারছে না। Yes. কেন কি বললে তাকে খুব খারাপ একটা চোখে লোকে দেখবে, যে ঠিকই। তুমি কি তোমার বাবার যত্নটা করতে পারছো না, বা তোমার হাজবেন্ড, তোমার স্পাউসের যত্নটা তুমি করতে পারছো না। বাট ইট ইস আ রিয়ালিটি। দিনের পর দিন ধরে ওই একই যত্নটা করতে করতে ফিজিক্যাল, মেন্টাল এবং একটা মাস্কুলোস্কেলেটাল ওভারওয়ার্ক, এটা তো হবে, এটা হয়ে যায়। তাদের মোটিভেটেড রাখতে গেলে তো খানিকটা আমাদের দেশে এই প্রবলেমটা আছে যে যেটা বিদেশে আছে, পিয়ার কাউন্সেলিং, এই কনসেপ্টটা নেই। মানে কি করা হয়, ধরুন একই ধরনের অসুখে পরিবারদের একসাথে করে দেওয়া হয়, আচ্ছা। যাতে তারা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে, নিজেদের মধ্যে শেয়ার করতে পারে, এবং অনেক সময় অনেক সলিউশন তার মধ্যে থেকে বেরিয়ে আসতে বেরিয়ে পারে। আসে। হ্যাঁ, এই কনসেপ্টটা আমাদের দেশে নেই বলবো না, তবে অতটা নেই। এবং যদি এরকম কিছু সোসাইটিগুলোর সাথে বা এরকম কিছু পিয়ার গ্রুপিং এর সাথে তাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া যায়, তাদের পক্ষে অনেক ভালো হয়। প্লাস তাদেরও যদি চিকিৎসার দরকার হয়, সেইটা একটু দেখতে হবে, তারা যেন নিজেদের ইগনোর না করে। তাই পিরিয়ডিক ফলো আপ ইজ ইম্পর্টেন্ট, যেখানে তারাও একটু শুনুক চিকিৎসকের থেকে যে আপনি যেটা করছেন, আপনি কিন্তু অনেক করছেন। এটা অনেক সময় অনেক ডাক্তাররাও বলে না যে আপনি যা করছেন যথেষ্ট করছেন, ইউ আর ডুইং ইয়োর বেস্ট। এটা অনেক সময় তারা ডাক্তারদের থেকে শুনতে চায়, যেটা আমরাও ডাক্তাররা সবসময় হয়তো বলি না, আমরা বলি এটা করছেন না, ওটা করছেন না, সেটা করছেন না, কিন্তু আপনি করছেন, এটা বলাও খুব ইম্পর্টেন্ট। ঠিকই। সো দ্যাট মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, এবং বাড়ির এবং বাড়ির আশেপাশের যারা মেম্বার আছেন তাদেরও একটু দেখা উচিত যে ওই মানুষটি যদি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার মানে এমন না যে তিনি করতে চান না, এই বিষয়টা এমনই যে উনি আর পেরে উঠছেন না, মানে তাকেও সেই সময় একটা মেন্টাল সাপোর্ট দেওয়াটা ভীষণ দরকার। সেখানে একটা সোসাইটির রোল আছে, যেখানে সেটা পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলি হোক, কি আপনি যে সোসাইটিতে আছেন, যে গ্রামে আছেন, ঠিক ঠিক। এই জিনিসগুলো কিন্তু সারপ্রাইজিংলি যে একটু শহর থেকে বাইরে থাকে, ধরুন একটা গ্রামের মধ্যে আছে, বা তাদের ক্ষেত্রে কম হয়, তাদের না সোসাইটি একসাথে হয়ে গিয়ে একে অন্যকে হেল্প করে বেশি। কিন্তু আমাদের শহরে মোর অফ নিউক্লিয়ার ফ্যামিলিজ হয়, এই এক্সশনটা বেশি হয়। আচ্ছা, আরো একটা বিষয় ম্যাম, এই ধরনের পেশেন্টরা যখন বাড়িতে আসেন, একটু যখন হাঁটাচলা করতে শুরু করে, তখন না বাড়ির লোকজনরা একটু ওভার প্রোটেক্টিং হয়ে যান। তুমি কেন একা গেছো, আমাকে ডাকতে পারতে, তুমি কেন জলের গ্লাসটা নিতে গেলে আমাকে বলতে পারতে। এই জিনিসটা কি ঠিক? না, এই জিনিসটা ঠিক না। এটা পেশেন্টের ভালো করে না। এক তো পেশেন্টের কনফিডেন্সটা চলে যায়, সেকেন্ড পেশেন্টের ইমপ্রুভমেন্টটা হয় না। তাই
পেশেন্টকে সবকিছু করতে দিন, যতটুকু সে পারবে, সাথে থাকুন, এটাই আই অলওয়েজ সে। এবং দ্যাট শুড বি দ্য ওয়ে। পেশেন্টকে মনিটর করুন, সুপারভাইজ করুন, কিন্তু যে কাজটা করতে তার আগে 5 মিনিট লাগতো, হয়তো তার এখন 20 মিনিট লাগুক 20 মিনিট, কিন্তু করতে দিন। আচ্ছা, ওভার প্রোটেক্টিভ হওয়া ঠিক না। আরেকটা যেটা হয়, আউট অফ সিম্পাথি, শুধু বলবো না, তারা মানুষের ভালোই চায়, বেশি বেশি খাওয়াতে শুরু করে অনেক সময়। আচ্ছা। ওবেসিটিতে আবার মোবিলিটিটা প্রবলেম্যাটিক হয়ে যায়, এবং এটা বিশেষ করে পিডিয়াট্রিক গ্রুপের মধ্যে আমরা খুব দেখি, যে যেহেতু বাচ্চাটা বসে আছে, হুইল চেয়ারের মধ্যেই বসে আছে, তুই খা বাবা, চকলেট খাবি, চিপস খাবি, খা, এবং তার ওবেসিটিতে তার কিন্তু আরো প্রবলেম হয়ে যায়। তাই ওভার প্রোটেক্টিভ হওয়াটা ভালো না, কনসিয়াস হওয়া উচিত, সুপারভাইজ করা উচিত। আচ্ছা, তাহলে ওভার প্রোটেক্টিংটা করা চলবে না, অতিরিক্ত খাওয়া দাওয়া খাওয়ানো চলবে না, না। যতটা তার দরকার বা আপনার ডাক্তারবাবু বা আপনার ডায়েটিশিয়ান যতটা বলেছেন ততটাই খাওয়ান। এছাড়া আর কি ভুল করেন ফ্যামিলিজরা? আরেকটা যেটা করেন ফ্যামিলিরা, ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করে না। তারা খুব বড় গোল ভেবে বসে আছেন, কিন্তু সেই বড় গোলটাতে যাওয়ার জন্য মানুষটাকে তো ছোট ছোট স্টেপ দিয়ে যেতে হয়, অনেক সময় সেটা অ্যাপ্রিসিয়েট করে না। হয়তো এসে কোনো মাসি যিনি বহুদিন সম্পর্ক নিয়ে এসে বলেন, আহারে ছেলেটা আর হাঁটতে পারে না, কিন্তু সে দেখলো না ছেলেটা কিন্তু 2 দিন আগে বসতেও পারতো না, ঠিক। এখন সে কনফিডেন্টলি বসে আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক সময় চারপাশে সাপোর্টের একটা যেমন গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। যে কমেন্টগুলো বা আপনি যা বলছেন পেশেন্টের সামনে, ওগুলো একটু খেয়াল রাখতে হবে, যে অ্যাট এনি স্টেজ সেগুলোতে যেন ইন্সপায়ার্ড হয় পেশেন্ট, বা সেগুলো অ্যাপ্রিসিয়েটিভ হয়। ছোট ছোট জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা একটা ভুল করে বাড়ির লোক, যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। আচ্ছা ম্যাম, আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেকে মনে করেন যে স্ট্রোক যে রিকভারিটা সেটা 3 মাস পরে নিজে নিয়ে বন্ধ হয়ে যায়, ওটা আর কিছু করা যায় না। না, এটা ঠিক না। যেটা আমি বললাম, আপনি যদি কিছু নাও করেন, ব্রেন খানিকটা চেষ্টা করবে সবকিছু রিকভার যেটা করার, আপনি বললেন। দ্যাট ইজ নিউরোপ্লাস্টিসিটি। কিন্তু তারপরেও একটা ফাংশনাল ইমপ্রুভমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার এফোর্ট, পেশেন্টের এফোর্ট এবং থেরাপি এক্সেট্রা সব মিলিয়ে। তাই ইমপ্রুভমেন্ট 3 মাসের পর হয় না তা নয়, ইমপ্রুভমেন্ট তারপরেও পসিবল। আচ্ছা, এই ধরনের পেশেন্টের রিকভারির জন্য ফিজিওথেরাপিটা করলেই হবে, আর কিছু না হলেও চলবে? ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু শুধু ফিজিওথেরাপি মে নট বি এনাফ। যদি তার হয়তো অল্প ডেফিসিট হয়েছে, ফিজিওথেরাপিতে সে ভালো আছে, গুড এনাফ, কিন্তু তার বাইরে কিছু হয়েছে, বাকি জিনিসগুলো ইনভলভ হয়েছে, অনলি ফিজিওথেরাপি মে নট বি এনাফ। আচ্ছা, আর একটা, অনেক বয়স হয়ে গেছে, এনাদের আর ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো চান্স নেই, অতএব খরচা করে লাভ নেই। এইটা তো একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। খরচাটা একটু পার্সোনাল ব্যাপার, খরচা করে লাভ নেই, চেষ্টা তো করতেই হবে। এবার চেষ্টাটা আপনি খরচা করে মানুষকে ডেকে এনে করাবেন না নিজে করাবেন, সেটা আপনার ব্যাপার, চেষ্টাটা তো করতেই হবে। ঠিক, মানে তাদের ইমপ্রুভ হওয়ার চান্সেস আছে, আপনার মানে কি বলে না, আপনার সৎ চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, there is no patient who cannot be rehabilitated, and it is never a bad idea to try and improve the quality of life, সেটা যে কোনো স্টেজ অফ লাইফে। তার জন্য আপনি মানুষকে প্রফেশনাল ডেকে এনে করালেন না আপনি নিজে করালেন, আপনার উপর, কিন্তু করতে হবে। ঠিক। আচ্ছা, নেক্সট ম্যাম বলছে যে রিহ্যাবিলিটেশন শুড স্টার্ট আর্লি। দ্যাটস ভেরি কারেক্ট, দ্যাটস ভেরি কারেক্ট, অ্যান্ড দ্যাটস ভেরি ক্রুশিয়াল। মানে একদম জবে থেকে তিনি মানে হাসপাতাল থেকে ছাড়া পেলে বাড়ি আসলেন, তার আগে থেকে, তার আগে থেকে হাসপাতালে ভর্তি থাকাকালীন থেকে, সময় যদি থেকে, পসিবল হয়। ইয়েস, আচ্ছা earlier the better. আচ্ছা ম্যাম, ফাইনাল কোয়েশ্চেন, যে যাদের বাড়িতে এরকম একজন পেশেন্ট আছেন এবং যাদের বাড়ির লোকজন এই মুহূর্তে হতাশ হয়ে পড়েছেন যে এই পেশেন্টটার কি হবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? হতাশ হবেন না, হতাশ হলে সব কিছুরই আউটকাম খারাপ হবে। ঠিক। তাই প্রথম জিনিস হচ্ছে আপনাকে নলেজ অ্যাকোয়ার করতে হবে, এবং নলেজের সোর্সটা রিলস নয়। হ্যাঁ, শুধু রিল দেখে দেখে এখন অনেক ইনফরমেশন আসে, মিস ইনফরমেশন আসে, যেটা ঠিক না। ঠিক ঠিক। আপনি একজন প্রফেশনালের কাছে যান, আপনার প্রশ্নগুলো বলুন, তার কিছু না কিছু সলিউশন, উত্তর বেরোবে। ঠিক। সো হতাশ হবেন না, ওতে কোনো লাভই হবে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমাদের যতগুলো মোটামুটি প্রশ্ন ছিল আমরা করে ফেললাম।
তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আরেকটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার ম্যাম। নমস্কার।